Hello, welcome back my Bengali podcast. আমি যেহেতু বাংলা পড়াতে চাচ্ছি মূলত তাদের যারা ভিন্ন ভাষাভাষী, বিশেষ করে যারা ইংরেজি থেকে বাংলা শিখতে চান, তাহলে বাংলা থেকে ইংরেজি কিংবা ইংরেজি থেকে বাংলা যারা শিখতে চান তারা কারা শিখতে পারেন? সাধারণত আমাদের দেশে যারা প্রফেশনাল বডি বাংলাদেশে অবস্থান করছেন, যেমন চাইনিজ, ভারতীয় যারা হিন্দি ভাষাভাষী, পাকিস্তানি যারা উর্দু ভাষাভাষী, কিংবা বিদেশে বসে অনেকে বাংলা ভাষা শিখতে চান, কিন্তু বাংলা সম্পর্কে তাদের যে বাংলা কীভাবে পড়তে হয় বা অক্ষরগুলো চেনেন না, যে বর্ণ বা ব্যাকরণের যে পড়ার যে বিষয়গুলো থাকে সেগুলো তারা ওইভাবে বুঝতে পারেন না। তাহলে সংক্ষেপে কিভাবে আপনারা বাংলা শিখবেন সেটার জন্যই মূলত আমার এই উদ্যোগ। যেহেতু আমি মূলত যারা বাংলা ভাষাভাষী তাদের টার্গেট না, যেহেতু তারা বাংলা বই পড়তেই পারেন, এটা নিয়ে খুব বেশি সমস্যা না। আমার মূল টার্গেট আন্তর্জাতিকভাবে যারা বাংলা শিখতে চান তাদেরকে টার্গেট করে। তো যে কারণে আমার যারা আমার কাছে শিখবেন তারা মূলত ফরেনার। তো আমি মাঝে মাঝে আমাকে একটু পরিচয় করা দেওয়া দরকার, যেহেতু তারা জানতে চাইবেন যে আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কী, আমার লেখাপড়া কী বা আমার এক্সপিরিয়েন্স কী, যে কারণে আমাকে ইংরেজিতে বলতেই হয় বা বলতে হচ্ছে। Actually, I am a trainer on the ground of accounting, tax, VAT. But early of my student life, I had been teaching English language also. Many years from the beginning of my early life to 2010. Gradually, I joined corporate job, and next I came to professional accounting, taxation, VAT related consulting. I actually, as a teacher, private tutor, accounting, math, statistics, costings arena. However, as I am practicing Bengali literature, I have efficiency also on the ground of Bengali language. As Bengali language is the 7th most popular language all over the world, I choose to teach Bengali language, not English language. Thank you so much. তাহলে আমরা এখানে যেহেতু বাংলার সাথে ইংরেজি মিল করে কথা বলছি, আমি বলছি যে আমি মূলত আমার বেশ ছোটোবেলা থেকে আমি টিচিংয়ের সাথে জড়িত আছি। 2000 সালের আগে থেকে আমি শুরু করে 2010 সাল পর্যন্ত বিভিন্ন সময় ইংরেজির পরে পড়ানোর অভিজ্ঞতা আছে। ইংরেজি ল্যাঙ্গুয়েজ, বিশেষ করে গ্রামেটিক্যাল
টার্মগুলো। আমি খুব ছোট ক্লাস পড়ানো হয় না, তো মোটামুটি এসএসসি পরীক্ষার্থী, ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী এবং ডিগ্রি লেভেলের কলেজের ইংরেজির পরে গ্রামার পড়াতাম, পাশাপাশি অ্যাকাউন্টিং ব্যাচ পড়াতাম। এই হচ্ছে আমার মূলত ইংরেজিতে পড়ানোর অভিজ্ঞতা। আমার ইংরেজিতে একটু দুর্বলতা আছে বলা যায়। সবসময় আমি ইংরেজি একটু শেখার পরে আগ্রহ দেখাতাম। দুর্বলতা মানে ইংরেজি ভাষা শেখার আগ্রহের কথা বলছি। আমি বিভিন্ন সময় অনেক বড় বড় জ্ঞানী গুণীজনের কাছে ইংরেজি শিখেছি। তার ভিতর আমাদের দেশীয় যারা পিসি কলেজের রসুল স্যার কাছে আমি সরাসরি ইংরেজি শিখতে পারছি। ইংরেজি শিখেছি যারা বাগেরহাট চিনেন, না যে বাগেরহাটের দর্শন স্কুলের নাম করা পণ্ডিত স্যার আমার সরাসরি শিক্ষক। বাগেরহাটে যারা চেনেন, বাগেরহাটে চলাফেরা করেন, স্কাউটের মহিউদ্দিন ভাই আপনাদের আমার সরাসরি শিক্ষক, উনি ভালো ইংরেজি জানেন। বাগেরহাটের কার্তিক স্যার পিসি কলেজের প্রিন্সিপাল, এক সময় উনি সরকারি অধ্যাপক ছিলেন, ওনার কাছে ইংরেজি শিখেছি। অশোক স্যারের কাছে ইংরেজি শিখেছি। আবার খানজানিয়া কলেজের একজন নামকরা ইংরেজি শিক্ষক ছিলেন, তার কাছে ইংরেজি শিখছি। তার মানে বাগেরহাটে যারা ভালো মানের ইংরেজি শিক্ষক ছিলেন সবাই আমার শিক্ষক ছিলেন। এটার কারণ হচ্ছে আমার যারা ভালো ইংরেজি জানতেন তাদের সাথে ছাত্র হিসেবে শিক্ষকদের সাথে একটা ভালো সম্পর্ক ছিল। এটা গেল হচ্ছে কলেজ বা ইউনিভার্সিটি লেভেলের শিক্ষা। পরবর্তীতে আমি যখন আজম খান কমার্স কলেজে এলাম, তখন শান সুচি নামে একজন জার্মানি ফিমেল ছিলেন আমাদের পাশে, হোস্টেলের পাশে। ওনার পাশে উনি জার্মানির ভদ্রমহিলা, কিন্তু খ্রিস্টান ছিলেন। আমাদের হোস্টেলের পাশে ওনার বাড়ি ছিল। ভদ্রলোকের নাম মরহুম রফিক, এই জাতীয় কিছু একটা। তো উনি যখন জার্মানিতে ছিলেন তখন ভদ্র মহিলাকে বিয়ে করছিলেন এবং তারপর তিনি খুলনাতে সেটেল। এবং ওনার কাছে আমি ইংরেজি শিখতাম। উনি আমাদেরকে ওনার নিজের গাড়িতে খুলনায় লবণচূড়া যে গির্জাটা আছে ওখানে নিয়ে যেতেন, ওখানে আমাদেরকে নিয়ে শেখাতেন। তো যাই হোক, মজার মজার কাহিনী আছে তার ভিতর। শেখ হাসিনার যে উচ্চারণ, প্রথম যখন তিনি প্রধানমন্ত্রী হয়ে ডেমোক্রেসি বলতে পারতেন না, এগুলো নিয়ে উনি মজা করতেন। তো এভাবে পরবর্তীতে আমি আবার যখন অনার্সে ফার্স্ট ইয়ারে, না এর আগে অনার্স ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ার থাকা অবস্থায় আমি ওপেন ইউনিভার্সিটি থেকে 6 মাসের ইংরেজি কোর্স করি, যেটা মূলত যে লিখতে পারা, পড়তে পারা, বুঝতে পারা, উচ্চারণ করতে পারা, তার মানে রিডিং, রাইটিং, আন্ডারস্ট্যান্ডিং, প্রোনাউন্সিয়েশন বা অ্যাকসেন্ট। তো সব মিলে ইংরেজিতে বুঝতে পারছেন যে ভালো একটা প্রস্তুতি আমার আছে। কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম যে আমি বাংলায় ভিডিও বানাবো বা পডকাস্ট বানাবো। পডকাস্ট কি? পডকাস্ট হচ্ছে অডিও ভিডিও বা ভিজুয়াল যে শিক্ষা বলেন আর যেটাই বলেন, যেটা মূলত অডিও ভিডিওর মাধ্যমে যেটা করা হয়, তার মানে একটা ভিডিওটা হচ্ছে একটা পডকাস্ট। আমি লেখালেখি করি, বাংলায় সবসময় ভালো স্টুডেন্ট ছিলাম। আমার ক্লাসে যখন টিচাররা আমার খাতা দেখতেন খুবই প্রশংসা করতেন এবং বলতেন, তুমি বাংলায় এত ভালো পারো কেন? এই প্রশ্নটা আমি বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষকের কাছ থেকে শুনছি, কিন্তু ছোটোবেলায় এটা উত্তর বুঝতাম না যে কেন আমি বাংলায় ভালো লিখতে পারতাম। এটার মূল কারণ আমি এখন যেটা বুঝি, আমার ভিতরে একটা সমস্যা বলতে পারেন। আমি কোনো কিছু মুখস্থ করতে চেষ্টা করি না। মুখস্থ করাটা আমার খুব বেশি একটা ভালো লাগে না। মুখস্থ করতে পারি না তা না, যেহেতু এতগুলো ক্লাস পড়াশোনা করে আসছি, অবশ্যই মুখস্থ করে পড়াশোনা করতে হচ্ছে অনেক সময়। কিন্তু আমার বানায় বানায় লিখতে ভালো লাগে।
বা আমি পড়াশোনা যখন করি তখন সবসময় চেষ্টা করি নিজের মতো করে পড়তে, কোনো কিছু না মুখস্থ রেখে একাধিক বই পড়তে পছন্দ করি। সেভাবে আমি সবসময় একটু আমার নিজের মতো করে লিখতাম, এটা স্যাররা পছন্দ করতেন। যাই হোক, এটা কেন বললাম, বাংলা ভাষা যেহেতু পড়াতে আসছি, এটা বোঝানোর স্বার্থে, এবং ভবিষ্যতে দেখবেন যে আমি কত চমৎকার করে আপনাদেরকে বাংলা শেখাই। আবার আমরা আজকে আলোচনা করব মূলত মূলত বাংলা ভাষার অক্ষর নিয়ে। হ্যাঁ, অক্ষর বা লেটার। আপনি যখন LETTERS দিয়ে সার্চ দিবেন তখন বাংলায় এটাকে অক্ষর দেখাবে। অ ক্ষিয় র, অক্ষর। তাহলে বাংলা ভাষায় কতগুলো অক্ষর আছে, এটা আমাদের যারা যদি বাংলা ভাষা শিখতে চান তাহলে আপনাকে কতগুলো অক্ষর আছে জানতে হবে। ইংরেজিতে যেমন সাবজেক্ট যোগ ভার্ব যোগ অবজেক্ট, এখানে হচ্ছে সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব। তাহলে ইংরেজিতে যেটা কোনো কিছু অক্ষর হচ্ছে কোনো একটা ভাষার যে শব্দগুলোকে ভাগ করে আলাদা আলাদা করে যে পার্টটা থাকে, যেমন অ ক্ষিয় র, এই যে অ উচ্চারণ, এইটিকে ভাগ করে অ নামে একটা অক্ষর লেখা হয়। ক্ষিয় র, র এই যে রর উচ্চারণ, প্রোনাউন্সিয়েশন বা অ্যাকসেন্ট, এই র জন্য যে সিম্বলটা দেওয়া হয় বা চিহ্নটা দেওয়া হয় তাকেই মূলত অক্ষর বলা হয়। অর্থাৎ ভাষার সিম্বলিক রূপ বা চিহ্নই হলো অক্ষর। এই কতগুলো অক্ষর মিলে মূলত একটা শব্দ গঠিত হয়। আমরা যদি ইংরেজিতে বলি কতগুলো লেটার মিলে একটি ওয়ার্ড গঠিত হয়, কতগুলো ওয়ার্ড মিলে একটা মিনিংসফুল বাক্য যখন গঠিত হয় তখন তাকে সেন্টেন্স বলে। দ্যাট মিনস সেন্টেন্স ইজ accumulated later later accumulated some letters accumulated is called word, some meaningful word accumulated is called sentence. অর্থাৎ যখন কতগুলো অক্ষর একত্রিত হয় তখন একটা শব্দ গঠিত হয়, বাংলায় বলেন। আর ইংরেজিতে যদি বলেন তাহলে কতগুলো সিম্বল বা লেটার যখন অ্যাকুমুলেটেড হয় মানে একত্রিত হয় হয়ে একটা শব্দ মানে ওয়ার্ড গঠিত হয়। এই শব্দগুলো যখন একটা মিনিংসফুল মানে অর্থবহ কিছু বোঝায় তখন তাকে বাক্য বলা হয়। অর্থাৎ যখন শব্দগুলো নিয়ম মেনে, গ্রামাটিক্যাল যে নিয়ম বা ব্যাকরণের নিয়ম মেনে একটা মিনিংসফুল অর্থ হবে, অর্থবহ কিছু প্রকাশ করবে, তাকে বাক্য বলে। যেমন গরু আকাশে ওড়ে, কাউ ফ্লাইস টু দ্য স্কাই is not a sentence because a cow cannot to fly to the sky. একটা গরু কখনো আকাশে উঠতে পারে না, অতএব এটা একটা সেন্টেন্স হতে পারে না। এটা হচ্ছে গ্রামারের ভাষায়। একইভাবে যদি বলি যে পাখি আকাশে ওড়ে, এটা একটা বাক্য, কারণ পাখি বাক্য আকাশে ওড়ে, এটা রেলিভেন্ট বা স্বাভাবিক ঘটনা। তাহলে আমরা দেখতে পেলাম যে কতগুলো সিম্বল একটা শব্দকে ভাগ করা হয়, ভাগ করে সিম্বলগুলোকে আলাদা করা হয় বা অক্ষরগুলোকে আলাদা করা হয়, এগুলো অ্যাকুমুলেটেড করে বা একত্রিত করে ওয়ার্ড বা শব্দ গঠিত হয়। শব্দগুলো যখন তাদের নিয়ম শৃঙ্খলা মেনে একটা বাক্যে অবস্থান করে তাকে মূলত বাক্য বলে।
তাহলে বাংলা ভাষায় কতগুলো শব্দ আছে? বাংলা ভাষায় মূলত 52টি শব্দ আছে। 52টি অক্ষর আছে। বাংলা ভাষায় মোট 52টি অক্ষর আছে, যার মধ্যে 11টি স্বরবর্ণ এবং 39টি ব্যঞ্জনবর্ণ যুক্ত অক্ষর বাদে। তাহলে এখন আমরা জানলাম স্বরবর্ণ কী এবং ব্যঞ্জনবর্ণ কী। ইংরেজিতে আমরা যেটা ভাওয়েল এবং কনসোনেন্ট বলি। যেহেতু আমার এই পডকাস্ট বা ভিডিওটার মূল টার্গেট ইংরেজির সাথে বাংলা মিলিয়ে ভিডিওটা করা, আমি আশা করি যারা ইংরেজি বুঝতে চান, বাংলার সাথে সামঞ্জস্য রক্ষা করে, তারা উপকৃত হবেন, সেটা দেশের মানুষ হন আর বিদেশি হন। তাহলে স্বরবর্ণ মানে আমরা জানি যে শব্দটা একা একা উচ্চারণ হতে পারে, অন্য কোনো শব্দের সাহায্য লাগে না। যেমন অ, আ, রস্বই, দীর্ঘই, এগুলো কি? এগুলো হচ্ছে স্বরবর্ণ। যখন আপনি ক বলবেন দেখবেন সাথে অ, ক, অ চলে আসছে। খ, গ, উমো, ট, এই যে শব্দগুলো বললে দেখবেন সাথে একটা স্বরবর্ণ অ, আ, রস্বই, এই যে শেষে টানগুলো আসে, হ্যাঁ, অ। কিন্তু যখন ক বলবেন, ক বলার পরে আবার অ চলে আসে। এটা হচ্ছে মূলত বাংলায় স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের পার্থক্য। তাহলে 11টি স্বরবর্ণ আছে এবং 39টি আছে ব্যঞ্জনবর্ণ। তাহলে স্বরবর্ণগুলো কি কি? অ, আ, রস্বই, দীর্ঘই, রস্যু, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও, এইগুলো হচ্ছে মূলত স্বরবর্ণ। ব্যঞ্জনবর্ণ ক, খ, গ, ঘ, উম। এই যে লাইনটা ধরে চলে যাবেন, এখানে আপনি 39টা ব্যঞ্জনবর্ণ পাবেন। তার ভিতর আমরা দেখতে পাই যে এই যে 39টা বর্গ আছে, এই সব অক্ষর আছে, এই অক্ষরগুলোকে আবার বর্ণে ভাগ করা হয়। বর্ণ, আমরা বর্ণ জানি ইংরেজিতে কালার, বিভিন্ন রকমের রেস বা যে এই যে গায়ের রং, এগুলোকে আমরা বর্ণ বলি ইংরেজিতে। বা বাংলায় বর্ণ মানে রং বোঝায়, যেমন সে কালো বর্ণের, সে ফর্সা বর্ণের, হ্যাঁ। কিন্তু ইংরেজ শব্দের ক্ষেত্রে বা গ্রামারের ক্ষেত্রে বাংলায় বর্ণ মানে হচ্ছে মূলত কয়েকটা শব্দ মিলে, কয়েকটা অক্ষর মিলে আবার আলাদা একটা বর্ণ। যেমন আমরা যখন ছোটোবেলায় ছিলাম, আমাদের এক শিক্ষক পড়িয়েছিলেন যে হাতের যে 5টা আঙ্গুল ধরে 5টা বর্ণকে শেখা যায়। যেমন ক, চ, ট, ত, প। দেখেন এই যে হাতের 5টা আঙ্গুল, বাচ্চাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ শিখে রাখার জন্য। তাহলে এক হাতের এই 5টা আঙ্গুল দিয়েই তাদের শিখিয়ে দেওয়া যাবে যে কিভাবে তারা মনে রাখবে। ক, চ, ট, ত, প। ওকে, এগুলোকে কি বলা হয়? বর্ণ। অর্থাৎ অক্ষরগুলোকে যখন সাব ডিভাইডেড করা হয়, তখন তাকে বাংলায় বর্ণ বলা হয়। আমরা এই ভিডিওটা আর লম্বা করব না, আমরা চলে যাব দ্বিতীয় ভিডিওতে আমরা শিখব মূলত ভাষার শুদ্ধতা কীভাবে লিখতে হয়, ভাষায় কীভাবে শুদ্ধ লেখনীটাকে নিয়ন্ত্রণ করতে হয়। তার জন্য বাংলা ভাষায় আপনাকে অবশ্যই নত্যবিধান এবং সত্যবিধান সম্পর্কে জানতে হবে। তাহলে আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে নত্যবিধান সত্যবিধানের পরে। ধন্যবাদ।